আপনি যে সমস্ত ছেলেরা আহত হয়েছিল, শহীদ পরিবার, তাদের তো আজকে আমরা খোঁজ নিতে পারছি, রাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়েছে। আজকে যদি হাসিনা কন্টিনিউ করতে কী হতো, আমরা কেউ তো পরিচয় দিত না যে শহীদ পরিবার সে। ইলেকশন ঘোষণা হওয়ার পরে মানুষ যদি মনে করে যে অমুক জিতেই যাবে, ধরুন আগে থেকে ধারণা থাকে যে গাউসুল আজম বিপু জিতবে, এইটা যখন একটা মানে পারসেপশন ডেভেলপ করে, এটা কিন্তু ইলেকশনের জন্য একটা ক্ষতিকর দিক। এর মানে কি? এর মানে এই চ্যালেঞ্জগুলো দেখলে আপনি কি ভোট করবেন না? শোতে সেদিন বলেছিলেন যে আপনি একটা অ্যাজাম্পশন করেন যে ডক্টর ইউনূস কোনো খারাপ নির্বাচন হয়তো করবেন না, মনে আছে আপনার? আচ্ছা, বাজে নির্বাচনের আশঙ্কায় আপনার কথা যদি ঠিক হয়, ডক্টর ইউনূস চলে যায়, তাহলে আজকের যে বিষয় আমাদের যে অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় সেখান থেকে নতুন করে একটা ঝামেলা তৈরি হয়েছে, মানে এরকম কোনো আশঙ্কা দেখছেন কিনা আপনি? হ্যাঁ, আপনার আশঙ্কাটা তো সত্য, এবং আজকে আপনি যে বিষয়টা নির্ধারণ করেছেন এটার মধ্যে একটা ব্যতিক্রমী চিন্তা আছে, যেটা আমরা অনেক দিন টক শোতে এভাবে পাই নাই। আপনি তিউনিশিয়ার কথা বলেছেন, নেপালের কথা বলেছেন, মিশরের কথা বলেছেন, আপনি বাংলাদেশের কথা কিন্তু বলেন নাই। আপনারা বলবেন না। বাংলাদেশে কিন্তু 69-এর গণ অভ্যুত্থানের পরে 70-এর নির্বাচন হয়েছিল, এবং 70-এর নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। সেটা একটা বড় বিষয়। সুতরাং এটা কিন্তু আমাদের সামনে একদম পরিষ্কার জ্বলন্ত উদাহরণ। ঠিক আছে। হ্যাঁ, আবার আপনি বলতে পারেন যে 90-এর গণ অভ্যুত্থানের পরে 91-এর নির্বাচন হয়েছিল, দুইটার কনসিকুয়েন্স কিন্তু দুই রকম রেজাল্ট আমরা পেয়েছি। আপনি যদি মনে করেন যে দেশ কিছুটা স্থিতিশীল শান্তিপূর্ণ হয়েছে, 91-তে হয়েছে। কারণ হয়েছে কি, 90-এর প্রেক্ষাপটটা এমন ছিল যে এরশাদ মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল না, মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি এবং আওয়ামী লীগ। ফলে এরশাদ সরে যাওয়ার পরে এই বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সেখানে ছিল। জাতীয় পার্টি 35টা সিট পেয়েছিল 91 নির্বাচনে, পরবর্তী নির্বাচনে। তো তখন দেখা যাচ্ছে প্রধান দলগুলো থাকাতে পার্লামেন্টটা এক ধরনের ভারসাম্যপূর্ণ ছিল, এবং আমাদের যেটা মনে পড়ে যে পার্লামেন্ট তখন মানুষ দেখতো, পার্লামেন্টের নানা ডিসকাশন টুকিটাকি মানুষ খুব এনজয় করতো, রাজপথেও আন্দোলন ছিল, টুকিটাকি এনজয় করতো। বাট আপনি যদি দেখেন 69-এর গণ অভ্যুত্থানের পরপরই 70-এর নির্বাচন, এবং 70-এর নির্বাচনে একচাটিয়া আওয়ামী লীগের পক্ষে, আবার পশ্চিম পাকিস্তানে মানে পিপিপির পক্ষে, মুসলিম লীগের পক্ষে, এবং এটাকে কেন্দ্র করে একটা স্বাধীনতা যুদ্ধের মতো ঘটনা ঘটে গেল এবং দেশ ভাগ হয়ে গেল। এবারে কিন্তু আমার এই রনি ভাইয়ের যে আলোচনার সূত্র ধরে আমি বলতে চাই, এবারে কিন্তু আমাদের এই জায়গায় আমরা কিন্তু খুব কমফোর্টেবল জায়গায় নাই, একটা সংকট আমাদের সামনে আছে। সে সংকটটা কি দেখেন, একটা হচ্ছে এরশাদের পতনের পরে এরশাদ কিন্তু দেশ থেকে পালিয়ে যায় নাই, সে গ্রেফতার হয়েছে এবং ইমিডিয়েটলি জাতীয় পার্টি কিন্তু ইলেকশনও করেছে। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের স্ট্যাটাসটা কী হচ্ছে? আওয়ামী লীগের স্ট্যাটাসটা আমরা দেখছি যে তার রাজনৈতিক কার্যক্রমের উপর একটা নিষেধাজ্ঞা বা অস্থায়ী একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু তার চাইতেও মারাত্মক যেটা, সেটা হচ্ছে পিপল আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিজমকে অ্যাকসেপ্ট করছে না। আপনি যদি এখন দেখেন, ছোট উদাহরণ বলি, যে ছাত্রলীগের কয়েকটা ছেলে কোন বিএনপির ছাত্রদলের কোন কমিটিতে ঢুকেছে, জামাতের কোন মিটিংয়ে বা এনসিপির কোন মিটিংয়ে কোন একটা ছাত্রলীগের একটা পাতি নেতা এসে মিটিংয়ে দেয়, তার ছবি পর্যন্ত পেপারে চলে আসছে, তাকে নিয়েও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে, এবং পরে তাকে বহিষ্কার করা, কমিটি বাতিল করার ঘটনাও দলগুলোকে করতে হচ্ছে। তার মানে হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তীতে আওয়ামী লীগের স্পেসের ব্যাপারে জনগণ কিন্তু সিরিয়াসলি আপনার ক্ষুব্ধ, এবং এটা যেটাকে আমরা ইদানিং মব বলছি, আমি মনে করি যে এই বিক্ষুব্ধতার জায়গাটা স্টিল এখনও এটা আছে। এবং আওয়ামী লীগও আপনি দেখেন সে কেন পালিয়ে গেল সবাই, এবং সবাই তো পালিয়ে যায় না, এখনও তো কিছু লোক বাংলাদেশে আছে, তারাও কিন্তু খুব আত্মগোপনে আছে, কঠোর আত্মগোপনে আছে, তাই না? তাহলে এরকম একটা পরিস্থিতি আমাদের সামনে আছে যে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ অনেক রকম করে বর্ণনা করছে, কিন্তু কেউ এখন পর্যন্ত বলে নাই যে আওয়ামী লীগ 10%-এর নিচে নামছে। সবাই মনে করছে 10 to 20%, কেউ আর একটু বাড়িয়ে বলতে পারে 10 to 20% ভোট আওয়ামী লীগ এক্সিস্ট করে এখনও। তাহলে এটা একটা আমাদের সামনে যে এরা ইলেকশনে এদের স্ট্যাটাস কী হবে, এরা কি ইলেকশন বর্জন করবে নাকি ইলেকশনে গণ্ডগোল করবে? আমাকে বিবিসি থেকে ফোন করেছিল এই যে ঘন্টা দুয়েক আগে, আমি বলেছি যে আওয়ামী লীগ এই নির্বাচনে যখন দেখা যাবে যে বিএনপি জামাত বা বিএনপি এনসিপি বা বিএনপি ভার্সেস বিএনপির জোটের মধ্যে যখন উত্তেজনা তৈরি হবে, বা কোথাও দেখবেন যে বিএনপির
প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে বিএনপির যদি কেউ আপনার প্রার্থী হয়, এটা কি বলে, স্বতন্ত্র প্রার্থী, না স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হয়, বিদ্রোহী প্রার্থী, দুই পক্ষেই দেখবেন আওয়ামী লীগ ঢুকে যেতে পারে এবং এই দ্বন্দ্বের মধ্যে আওয়ামী লীগ একটা সুযোগ নিতে পারে। তাহলে যে ধরনের ভাষা আমরা বিএনপির প্রতি এনসিপির, এনসিপির প্রতি বিএনপির, বিএনপির প্রতি জামাতের, জামাতের প্রতি বিএনপির, এখন আমরা দেখতে পাচ্ছি হয়তো ইলেকশন আসলে এটা কমবে বলে অনেকের ধারণা, কিন্তু এটা যদি আরও বাড়তে থাকে তাহলে ইলেকশনের এই গণ্ডগোলের জায়গাটাতে আওয়ামী লীগ নিঃসন্দেহে সেখানে একটা ভূমিকা নেবে। এবং আমি আওয়ামী লীগ হইলে, আমি আওয়ামী লীগের মতো পজিশনে থাকলে আমিও হয়তো নিতাম সেভাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সংঘাত, সমূহ সংঘাতের সম্ভাবনা, এক নাম্বার। দুই নম্বর যে কথাটা আসছে, আপনার 45,000 ভোটার সেন্টার কালকে নির্বাচন করেন, মোর দেন 45,000, সেখানে 80,000 আর্মি, তার মানে এক কেন্দ্রে যদি আপনি ভাগ করে দেন 2 জন করে সেনা সদস্য, পুলিশের সংখ্যা প্রায় 2 লাখের মতো, আনসার ভিডিপি মিলে আসছে, এবং পোলিং বুথ যতগুলো আছে এটা প্রায় আরও 4 টাইমস, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই নির্বাচনকে পুলিশ দিয়ে, আর্মি দিয়ে নির্বাচন পরিচালনা করা সম্ভব না। নির্বাচন পরিচালনা করার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সদিচ্ছা, এক ধরনের গণতান্ত্রিক চর্চা থাকতে হবে এবং ওখানে ক্ষমতার ভারসাম্য ওই পোলিং বুথে এবং ওই জায়গাটাতে। এরপর আরেকটা সংকটের দিকে আমি দেখি, ইলেকশন ঘোষণা হওয়ার পরে মানুষ যদি মনে করে যে অমুক জিতেই যাবে, ধরুন আগে থেকে ধারণা থাকে যে গাউসুল আজম বিপু জিতবে, এইটা যখন একটা মানে পারসেপশন ডেভেলপ করে, এটা কিন্তু ইলেকশনের জন্য একটা ক্ষতিকর দিক। সেই ক্ষতিকর দিকটা হচ্ছে প্রশাসন তখন নিরপেক্ষতা হারাইতে পারে, সে ভয় পায়। আপনি আপনার যদি পরিস্থিতি এমন থাকে যে আপনিই জিতবেন, তখন প্রশাসন আপনার সাথে ডিল করতে ভাববে যে এই লোকটা তো কিছুদিন পরে এমপি হবে, আমি ওনার কথার বাইরে কীভাবে চলবো। এটা একটা মনস্তাত্ত্বিক কাজ করে। আরেকটা কাজ করে, ভোটারদের আগ্রহ কমে যায়, জিততেই তো যাবে, মানে হারু পার্টিরা কেন ভোট দেবো, শুধু শুধু হারু পার্টির কেন ভোট দেবো, বা হারু পার্টি দিতে চায় না, আমার দরকার ঠিক সে তেমনি জিত, বা হারু পার্টির ভয়ে সে চিন্তা করে যে আমি আমার প্রার্থীর পক্ষে এত প্রচারণা চালাবো না, কারণ ইলেকশনের পরে যদি আবার আমি মানে চিহ্নিত হয়ে যায়, আমার উপর যদি আঘাত আসে। এবারে নির্বাচনে এই সমস্ত লক্ষণগুলো উপস্থিত আছে। সেই কারণে আপনি যে আলোচনাটা তুলেছেন প্রাসঙ্গিকভাবে আমি মনে করি, দেখেন 69-এর নির্বাচনের পরে 70-এ আওয়ামী লীগ একচাটিয়াভাবে জিতেছে, তারপরেও ক্ষমতা আসতে পারে নাই, এবং সেটাকে কেন্দ্র করে 25শে মার্চের গণহত্যা, বিহারি গণহত্যা, দেন মার্শাল ল, দেন আপনার মুক্তিযুদ্ধের মতো মানে বিশাল ইভেন্ট ঘটে গেছে, বিশাল ঘটনা ঘটেছে। সেটা আমাদের জন্য মহান মুক্তির যুদ্ধ, কিন্তু আমরা লক্ষ লক্ষ মানুষকে তো হারিয়েছি, লক্ষ লক্ষ বাড়িঘর পুড়েছে, আমাদের দেশটা তো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো এই প্রেক্ষিত থেকে আমি বলছি, এর মানে কি? এর মানে এই চ্যালেঞ্জগুলো দেখলে আপনি কি ভোট করবেন না? তাহলে আপনি কি ইলেকশনে, যেহেতু গণ্ডগোল হতে পারে, তাহলে ইলেকশন না হোক। ইলেকশন না হলে কে দেশ শাসন করবে? হ্যাঁ, যারা দেশ শাসন করছেন এখন, যেটা রনি ভাই একটু করে বলেছেন, ওনাদের পারফরমেন্স তো মানুষ হ্যাপি হচ্ছে না, ঠিক আছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি অনুরোধ করেছিলাম যে স্যার, আপনি সংস্কারের যে কাজগুলো আমরা করছি, পার্লামেন্ট কীভাবে চলবে, কনস্টিটিউশনে কী থাকবে, নিয়োগ প্রক্রিয়াগুলো কীভাবে, অভ্যুত্থান পরবর্তী বিশ্বের যে সমস্ত অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তো সেখানে যে যে সমস্যার মানে উদ্ভব হয়, সেই জায়গাটা থেকে এই সরকারকে খুব বেশি ব্যর্থ মনে করেন আপনি? না, আমি ব্যর্থ মনে করি না, কারণ আসলে তো ব্যর্থ হওয়ার সুযোগ নাই। এবারে ব্যর্থতার না হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তো সবাই তো তাদের যে একটা প্রাপ্তির অপ্রাপ্তি ছিল, সবাই একসাথে পেয়ে গেছে সব কিছু, ঠিক আছে। আপনি যদি দেখেন বেনিফিশিয়ারির জায়গায় বিএনপি 1 নম্বর, জামাত 2 নম্বর, এনসিপি 3 নম্বর, যদি বেনিফিশিয়ারি হিসাব করে। এবি পার্টি কয় নম্বর? না, এবি পার্টিও যে পার্সেন্টেজ, এবি পার্টিও খুশি, সবাই তো খুশি, তাই না? আমিও খুশি, সবাই খুশি। ধরেন রনি ভাইয়ের হয়তো মনে একটু দুঃখ থাকতে পারে, কিন্তু রনি ভাই তো কম্পারেটিভলি বেটার আছেন আগের চাইতে। হ্যাঁ অবশ্যই, কারণ ওনার উপরে তো নানা ধরনের মামলা দেখেন এনসিপি যে ছাত্র আন্দোলন করেছে, তারা সবাই তো কোনো না কোনোভাবে এখন এম্পাওয়ার্ড। আপনি যে সমস্ত ছেলেরা আহত হয়েছিল, শহীদ পরিবার, তাদের তো আজকে আমরা খোঁজ নিতে পারছি, রাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়েছে। আজকে হাসিনা কন্টিনিউ করতে কি হতো, আমরা কেউ তো পরিচয় দিত না যে শহীদ পরিবার সে।